যে মানুষগুলো তোমার উপর ভরসা করে বিদেশি কোম্পানির চাকরি ছেড়েছে শুধুমাত্র অসহযোগ আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তাদের কি উত্তর দেবে সুভাষ? তারা কি ফিরে যাবে সাহেবদের পা ধরে সেই চাকরি চাইতে? এখন তো আর তা সম্ভব নয় সুভাষ। যতদিন পরাধীনতার মানে আমরা বুঝতাম না, ততদিন সাহেবদের পা ধরতে আমাদের সম্মানে বাঁধেনি, কিন্তু আজ বাঁধে। আর সুভাষ, তুমি তো এসব শিখিয়েছো, এবার কি হবে? উত্তর দাও সুভাষ, চুপ করে থাকলে হবে? আমরা গান্ধীজিকে চিনতাম না, শুধু তোমার উপর ভরসা রেখেছিলাম আমরা। হ্যাঁ সুভাষ, আমরা শুধুমাত্র তোমার মুখের দিকে তাকিয়ে এত বড় ঝুঁকি নিয়েছিলাম। দেখুন, আমাদের নিজেদের মধ্যেও আলোচনার প্রয়োজন। সুভাষ নিশ্চয়ই আপনাদের উত্তর দেবে কদিন পর। সুভাষ, চলো। না হেমন্ত, আমি তো এইভাবে পালিয়ে যেতে পারি না। আমি পালিয়ে যেতে শিখিনি, হেরে যেতেও শিখিনি। আপনাদের কাছে স্বীকার করতে আমার কোনো লজ্জা নেই। আমার সত্যি এই সময় নিজেকে খুব দিশেহারা লাগছে। এই মুহূর্তে আপনাদেরকে দেওয়ার মতো কোনো সদুত্তর আমার কাছে নেই। দেশবন্ধুও বাড়িতে নেই, উনি ফেরা পর্যন্ত আপনারা আমাকে একটু সময় দিন। আলোচনার মাধ্যমে একটা পথ নিশ্চয়ই বেরোবে। একটা আন্দোলন থেমে গেলে নতুন আন্দোলন তৈরি হবে। হ্যাঁ, গান্ধীজি অসহযোগ আন্দোলন তুলে নিয়েছেন, এই কথা সত্যি, কিন্তু তার মানে তো এই নয় যে আমরা আমাদের দেশের তৈরি খাদির পোশাক ব্যবহার থেকে নিজেদের দূরে সরিয়ে রাখবো। অসহযোগ আন্দোলন বন্ধ হয়ে গেছে মানেই যে আমরা কাল থেকে ব্রিটিশ সরকারের সাথে সহযোগিতা করব, তেমনটাও তো নয়। শুধু একটাই কথা বলবো, আপনারা কেউ মনোবল হারাবেন না, দয়া করে। একটা পথে না হোক, অন্য কোনো পথে স্বাধীনতা নিশ্চয়ই আসবে, নিশ্চয়ই আসবে স্বাধীনতা। ভরসা রাখুন, ভরসা রাখুন আপনারা। ফিরুক প্রতাপ আজ বাড়িতে। ওই অশান্তিকে আজ রাতেই বাড়ি থেকে তাড়াতে হবে। না না, এই বাড়িতে থেকে তো এসব করা চলবে না। ওকে প্রথম দিনই এই বাড়ির নিয়ম নীতি সব বলে দেওয়া হয়েছিল। ওই তো প্রতাপ এসে গেছে। কি হয়েছে মা? প্রতাপ, তোমাকে এখানে একটু বসতে হবে, তোমার সঙ্গে আমার কথা আছে। কেন বাবা, কোনো সমস্যা? সমস্যা তো তুমিই তৈরি করেছো। শক্ত হাতে হাল ধরনি, ফলে যা হবার তাই হয়েছে। ধন্যী মেয়ে বটে। প্রতাপ, আমি একটা স্পষ্ট করে কথা বলে দিচ্ছি তোকে। আজ রাতেই তুই ছোট বৌমাকে ওর বাপের বাড়িতে রেখে আসবি। 1 মাসের মধ্যে নিজের সিদ্ধান্ত বদলে এই পরিবারের নিয়ম মেনে যদি ওই বাড়িতে ফিরতে চায় তো ভালো, নইলে ওকে এই বাড়িতে আর কোনো দিনই ফিরতে হবে না। এটাই তোর বাবার আর আমার শেষ সিদ্ধান্ত। ঠিক আছে, আমি দেখছি।
তোমার স্বামীর নাম তো প্রতাপ, তাই না বানি? হ্যাঁ। কিছু মনে করো না, তুমি কি তোমার স্বামীর মধ্যে এমন কিছু লক্ষ্য করেছো যে ওনার ব্যবহার বাইরে একরকম আর ভিতরে অন্যরকম? বানি, বানি, আজ তোমার সিদ্ধান্ত জানাবার কথা ছিল। তুমি বিলিতি শাড়ি পরে তোমার স্বামীর সাথে টেগার সাহেবের পার্টিতে যাবে নাকি তোমার পড়াশোনা তুমি বন্ধ করে দেবে? হোয়াট ভাবছো একজন সত্যাগ্রহীকে কি করে আমি বিলিতি কোম্পানির শাড়ি পরতে বলছি, তাই তো? বানি, তোমাদের আদর্শের আর কেউ অবশিষ্ট নেই। সমস্ত সত্যাগ্রহীরা পদ থেকে সরে গেছে। এ কথার অর্থ? ভয় পেও না, ভেবো না যে সবাই প্রাণে মরেছে বা কাউকে ফাঁসিতে ঝোলানো হচ্ছে। মানে এই সমস্ত ধারণা না ওই খানিকটা হাওয়ার মতো, বেশি দিন টেকে না। কি বলতে চাইছেন আপনি? সত্যাগ্রহীদের কি হয়েছে? বাবা, তোমার তো বড় বেশি উদ্বেগ দেখতে পাচ্ছি। তাহলে শোনো, তোমাদের নেতা গান্ধীজি আন্দোলন তুলে নিয়েছেন। মানে? গান্ধীজি আন্দোলন প্রত্যাহার করে নিলেন? এতে অবাক হওয়ার কি হয়েছে? বানি, এই সমস্ত আন্দোলনে কোনো ভবিষ্যৎ হয় না। আর তুমি এখন এসব ভুলে সংসারে মন দাও। আর বাই দ্য ওয়ে, তুমি পার্টিতে যাবে তো? যাব, কিন্তু কিন্তু কি? মনে রাখবেন, আমি কিন্তু আপনার নির্দেশেই পার্টিতে যাচ্ছি। গুড। আর এমনি তো এখন তোমার আদর্শ তোমাকে আটকাবে না বানি। আন্দোলনটাই তো উঠে গেছে। কি দেখছো এভাবে? কাল রাতে ছোটদাদা বলছিল পুলিশে আমাদের সভা ভেস্তে দেওয়ার জন্য টাকা দিয়ে লোক নিয়োগ করেছিল। ওই লোকগুলোই সভায় বোমা ফেলেছিল। আমাদের সভা ভেস্তে দেওয়ার দায়িত্ব প্রতাপ নামের এক পুলিশ অফিসারের ওপর ছিল। এই মানুষটার সাথে আমি ঘর করছি। আমি একটা কথা ভাবছিলাম, জানেন তো, কিছুতেই উত্তর খুঁজে পাচ্ছি না। কি কথা? সভায় যে লোকগুলো বোমা ফেললো, তাদের অজান্তেও যদি তাদের কোনো পরমাত্মীয় ওই সভায় উপস্থিত থাকতো আর তাদের গায়ে বোমার আঘাত লাগতো, তখন এই লোকগুলো নিজেদের ক্ষমা করতে পারতো। বানি এভাবে কেন বলছে? ও কি কিছু আন্দাজ করতে পারছে? না না, বানির পক্ষে এটা জানা সম্ভব না। উত্তর দিলেন না যে? কি মুশকিল, আমি কি করে জানবো? আমার পক্ষে জানা সম্ভব নয়। কি করলেন গান্ধীজি? আন্দোলন কি শুধুমাত্র একটা সিদ্ধান্ত? না তো,
আন্দোলন তো একটা আদর্শ। মুহূর্তের মধ্যে কি এইভাবে আদর্শ বদলে ফেলা যায়? আজ অব্দি আমি ব্রিটিশদের সাথে অসহযোগিতা করছিলাম, কাল থেকে আর করব না। এটা কি হয় কখনো? চুরি চোরায় যা হয়েছে ভুল হয়েছে সেটা, কিন্তু তার জন্য গোটা দেশকে উনি এইভাবে শাস্তি দিতে পারেন না, কখনো না। ঘুমোওনি কেন সুভাষ? ঘুম আসছে না মা, বড়ই অস্থির লাগছে আমার। আমি কি করব কিছু সিদ্ধান্ত নিতে পারছি না। যেই মানুষটার সংঘ গড়ে তোলার এত ক্ষমতা, যার একটা ডাকে মুহূর্তে একটা গোটা সংগঠন তৈরি হয়ে যায়, আর সেই গান্ধীজি এমন একটা কাজ করলেন যাতে গোটা দেশের মানুষ হতাশ হয়ে পড়ল। এই আন্দোলনের সিদ্ধান্ত কি উনি একাই নিয়েছিলেন? হ্যাঁ মা, সিদ্ধান্ত ওনারই ছিল, কিন্তু সমর্থন ছিল সকলের। জানো মা, এর আগে ব্রিটিশদের বিরুদ্ধে কেউ কখনো এত বড় দল তৈরি করে উঠতে পারেনি। গান্ধীজি এই সমস্ত মানুষকে নিয়ে অন্য পথেও আন্দোলনে এগিয়ে যেতে পারতেন। ব্রিটিশরা এই দেশে আসার পরে যবে থেকে দেশের মানুষ বুঝতে পেরেছে যে পরাধীনতা কি, তবে থেকে আমার দেশের দেশপ্রেমিক মানুষগুলো একটা পথ খুঁজছিল যে কোন পথে আমাদের দেশের স্বাধীনতা আসবে। আজ এত বছর পরে গান্ধীজির দেখানো রাস্তায় সেই মানুষগুলো আবার নতুন করে আসার আলো দেখছিল মা। কিন্তু আজ সেই মানুষগুলোই যদি হতাশ হয়ে পড়ে, তাহলে তো আমার দেশের স্বাধীনতা আরো পিছিয়ে যাবে। ভেঙে পড়ো না সুভাষ, এত অল্পতে ভেঙে পড়ার মতো ছেলে তো তুমি নও। তোমার কথা শুনে যা মনে হচ্ছে গান্ধীজি হিংসা পছন্দ করেন না। এই আগুন জ্বালিয়ে দেওয়ার বিষয়টা উনি মেনে নিতে পারেননি, কিন্তু গান্ধীজি একজন মহান মানুষ। আমার বিশ্বাস উনি ঠিক নতুন করে কোনো পথ দেখাবেন। কিন্তু মা, এইভাবে তো একটা আন্দোলন চলতে পারে না। উনি আবার একটা নতুন পথ বাছবেন, তারপর সেই পথে আবার কোনো ভুলচুক হলে আবার মাঝপথে আন্দোলন বন্ধ হয়ে যাবে। এটা তো ঠিক নয়। এই আন্দোলন প্রত্যাহারের পরে আমার মতো যেই মানুষগুলো হতাশ হয়েছে, এরপর তাদের দলে ফেরানো ভীষণ কঠিন হয়ে যাবে মা। আর এরপর তো আমিও 10 বার ভাববো আমি ওনার দেখানো পথে চলবো নাকি নিজের পথ নিজেই তৈরি করব। এই ভাঙনটা অনেক বড় ভাঙন লেগেছে মা। এরপর হতাশাগ্রস্ত মানুষকে আবার নতুন করে উজ্জীবিত করে আন্দোলনে ফেরানো ভীষণ কঠিন হবে, ভীষণ কঠিন। দেখো সে আবার পার্টিতে যায় কিনা। এ কিন্তু তোমার মান সম্মানের ব্যাপার প্রতাপ। না বাবা, ও যাবে, ও তৈরি হচ্ছে। এই তো বাণী চলে এসছে, চলো। বাণী, দিদি তুমি? মেজ দাদা, আচ্ছা বাড়িতে সবাই ঠিক আছেন তো? সকলে ঠিক আছেন। তোমার জন্য খুব মন কেমন করছিল, তাই চলে এলাম। খুব ভালো করেছো। মা পাঠিয়েছেন।
বাণীর বিয়ের সময় তো বাণীর সাথে মায়ের দেখা হয়নি, তাই একেবারে নিমন্ত্রণ করে ওদের দুজনকে নিয়ে যেতে এসেছি। আচ্ছা আচ্ছা, এই সবের কি দরকার ছিল? আপনারা দাঁড়িয়ে রইলেন কেন? বসুন না। আসলে প্রতাপ আর বৌমা তো... ও, আপনারা কোথাও বেরোচ্ছিলেন? হ্যাঁ, আসলে আমরা টেগার্ড সাহেবের পার্টিতে যাচ্ছিলাম। আমরা নিশ্চয়ই একদিন যাবো আপনাদের বাড়ি। আপনারা দাঁড়িয়ে কেন? প্লিজ বসুন না। বাবা মায়ের সাথে কথা বলুন, আর অবশ্যই কিন্তু খাওয়া দাওয়া করে যাবেন, আমাদের দেরি হয়ে যাচ্ছে। আসলে আমরাই ভুল দিনে চলে এসেছি। আপনি ব্যস্ত মানুষ, আমাদেরই তো খবর দিয়ে আসা উচিত ছিল। না না, এভাবে প্লিজ বলবেন না। সত্যি বলতে আমারই খুব খারাপ লাগছে। আচ্ছা ঠিক আছে, আজ না হোক আর একদিন অবশ্যই যাবো আপনাদের বাড়ি। স্যার, এক্সকিউজ মি। শরৎবাবু, আপনারা ভুল দিনে আসেননি। চৌরি চৌড়ায় কিছু পুলিশ কর্মী মারা যাওয়ার জন্য টেগার্ড সাহেব আজকের পার্টি ক্যান্সেল করে দিয়েছেন। এবার তো বসবেন, চলুন একসাথে খাওয়া দাওয়া করা যাক। পার্টি যখন ক্যান্সেল হয়েছে, চলুন না আমাদের বাড়িতে। আপনারা তো তৈরি হয়েই আছেন। বিয়ের পর বাণীকে কোথাও নিয়ে যেতে পারিনি আমি। বেশ, তাহলে আপনাদের বাড়িতেই যাওয়া যাক। আর এমনিতেও পার্টিতে গেলে হয়তো বাণী একটু অস্বস্তি বোধ করত। আপনাদের বাড়ি গেলে বাণীর খুব ভালো লাগবে। কোনো মানুষ কাউকে এতটা অপছন্দ করলে তার সাথে এত ভালো করে কথা বলতে পারে, এইভাবে আতিথেয়তা করতে পারে। মানি, চলো। আপনারা অনুমতি দিলে ওদের দুজনকে আমরা নিয়ে যেতে পারি। শরৎবাবু, অনুমতি কথা পরে হবে। আমি আপনাদের বাড়ি যেতে পারি, তবে একটা শর্ত আছে আমার। কি শর্ত? আগে আপনারা দুপুরে এখানে খাওয়া দাওয়া করবেন, তারপর বিকেলে আমরা একসাথে সবাই মিলে আপনাদের বাড়ি যাব। রাজি তো? বেশ, তাই হবে। এসো এসো সুভাষ, এসো। কাকিমা, দেশবন্ধু ফিরেছেন? না, এখনো তো ফেরেননি উনি। সে কি, ওনার তো এত দেরি হবার কথা নয়। তাই তো আমিও ভাবছি সুভাষ, উনি যদি একটা অন্তত খবর পাঠাতেন তাহলেও আমি খানিকটা নিশ্চিন্ত হতে পারতাম। ওমা, তোমরা দাঁড়িয়ে আছো কেন? বসো না, বসো। হেমন্ত, কি হলো হেমন্ত? এইভাবে ভেঙে পড়লে চলবে? ঘুরে দাঁড়াতে হবে আমাদের। তোমাকে এইভাবে দেখতে আমার একদম ভালো লাগে না হেমন্ত। চলো, ওঠো তো, আমার সাথে চলো, একটা কাজ আছে, চলো। মাস্টার মশাই কি বলেছিলেন মনে নেই তোমার? উনি বলেছিলেন একবার চেষ্টা করে না পারলে 100 বার চেষ্টা করতে হবে। সব ভুলে গেছো? হ্যাঁ, আমি মাস্টার মশাইকে চিঠি লিখবো। আমি ওনাকে বলবো যে আপনার একজন ছাত্র আপনার সব শিক্ষা একেবারে ভুলে মেরেছে। সুভাষ,
সুভাষ, ক্ষত যত পুরনো হবে তাকে সারিয়ে তোলা তত কঠিন হবে। এখনো তোমার ওপর ভরসা করে এখানকার মানুষজন চুপ করে আছে। একটা পথ খুঁজে পেলে হয়তো এখনো তাদের নিয়ে নতুন করে কিছু একটা করা যাবে, কিন্তু না হলে আবার সেই শূন্য থেকে শুরু। আমি জানি ভাই, সব জানি আমি। আর এটাও জানি যে এগিয়ে যাওয়ার শক্তিটা আমাদেরকেই খুঁজে পেতে হবে। কিভাবে জানি না, শুধু জানি পেতে হবে। সুভাষ, মনের শক্তি জোগানোর অনেক উপায় আছে সুভাষ। এই বইটা পড়ো। তোমার কাকাবাবু এটা খুব পড়েন, বারবার পড়েন। কাজী নজরুলের লেখা। এতে হয়তো তুমি অনেক রসদ পাবে সুভাষ। নিস্তেজ মন তেজ পাবে, আর তাতেই হয়তো তোমার সামনে নতুন কোনো পথ খুলে যাবে সুভাষ।